আজ আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। তো ইলেকট্রোস্ট্যাটিক্স বিষয়টা কি সেটা বোঝার আগে আমাদের প্রকৃতিতে যে ন্যাচারাল লজ আছে সেই লজ থেকে পাওয়া চারটে ফোর্সের কথা আমরা আলোচনা করে নেব। পদার্থবিদ্যায় আমাদের আলোচনার মূল বিষয় থাকে বা আমরা যেটা জেনে থাকি সেটা হচ্ছে প্রকৃতি কিভাবে কাজ করে। তো সেই জানতে কি আমরা চার রকম ফোর্সের কথা জেনেছি। প্রথম হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা দুটো বস্তুর মধ্যে কাজ করে যাদের মাস আছে। মাস মাস দুটো বস্তুর মধ্যে সব সময় এটা কাজ করে এবং সেটা অ্যাট্রাকটিভ ফোর্স, এটা আমরা জানি। দ্বিতীয় ফোর্স হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, যা পদার্থের মধ্যে যখন চার্জ বলে একটা বিশেষ প্রপার্টি থাকে, চার্জ চার্জ এবং চার্জ, এবং এই বিশেষ প্রপার্টি যে চার্জ, সেই চার্জ থাকার ফলে এদের মধ্যে একটা ইন্টারাকশন বা ফোর্স ক্রিয়া করে, যেটা আকর্ষণ বা বিকর্ষণ দুই হতে পারে। আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে। 3 নম্বর হচ্ছে স্ট্রং ফোর্স। এটা মূলত কাজ করে অ্যাটমের মাঝে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস নিউক্লিয়াস তৈরি হয়েছে অজস্র নিউট্রন এবং প্রোটন দিয়ে। এই যে পার্টিকেল গুলো নিউট্রন এবং প্রোটন নিউট্রন, ধরো আমি এভাবে যদি লিখি তাহলে নিউট্রন প্রোটন, প্রোটন নিউট্রন, নিউট্রন প্রোটন, নিউট্রন প্রোটন, এই যে এদের মধ্যে যে আকর্ষণ বল যা নিউক্লিয়াসকে ধরে রেখেছে সেটা হচ্ছে স্ট্রং ফোর্স। 4 নম্বর হচ্ছে উইক ফোর্স, যেটা নিয়ে আলোচনা না করাই ভালো, কারণ এটা অতি উচ্চতর পদার্থবিদ্যার একটা অংশ। যাই হোক, নেচারে এরকম 4টে বলই আছে, 4 রকম বলের কথা আমরা পাই যারা একদম ন্যাচারাল ফোর্স। তো এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যেটা, সেটাকে বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে ইলেকট্রোস্ট্যাটিক্সকে এবং তারপর ম্যাগনেটোস্ট্যাটিক্সকে। এবং ইলেকট্রোস্ট্যাটিক যেহেতু আমরা আলোচনা করছি, সুতরাং ম্যাগনেটোস্ট্যাটিক এই মুহূর্তে আমাদের দরকার নেই, কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ব্যাপারটা কি? দেখো এখানে একটা স্ট্যাটিক বলে একটা শব্দ রয়েছে। স্ট্যাটিক মানে স্থির। কে স্থির? আমরা যে চার্জটাকে নিয়ে আলোচনা করবো, আমাদের এখানে আলোচনার মূল বিষয় হচ্ছে চার্জ এবং তার এফেক্ট। তো যে চার্জটাকে নিয়ে আমাদের মূল আলোচনা হবে তাকে স্থির রাখতে হবে। অন্য কোনো চার্জ যদি আমি নিয়ে আসি, সে গতিশীল হতেই পারে, সে হয়তো গতি আছে তার, বা স্থির, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা আমাদের মূল চার্জ তাকে আমরা সোর্স বলি, এটাকে আমরা সোর্স বলবো, সোর্স। আর যেটাকে নিয়ে এসেছি সেটা হচ্ছে টেস্ট, মানে সোর্স চার্জ এবং টেস্ট চার্জ। সুতরাং আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সে আলোচনার জায়গা হচ্ছে সোর্স চার্জকে ফিক্সড করতে হবে। ফিক্সড, ফিক্সড অর্থাৎ এর কোনো মোশন আমাদের দিলে হবে না। এই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স এর মূল মানে মোদ্দা বক্তব্য। এখন ইলেকট্রোস্ট্যাটিক্স যখন পড়াশোনা করতে হবে তখন আমাদের বেসিক কিছু ম্যাথমেটিক্স প্রয়োজন। কি কি প্রয়োজন? এক এবং অদ্বিতীয় জিনিস, সেটা হচ্ছে ভেক্টর। ভেক্টরের উপর কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমরা একদম ইলেকট্রোস্ট্যাটিক্স, ইভেন ম্যাগনেটোস্ট্যাটিক্সও খুব সহজে বুঝে নিতে পারবো। আদারওয়াইজ ইট ইজ টাফ। ভেক্টর সম্পর্কে ধারণা পরিষ্কার না থাকলে ইলেকট্রোস্ট্যাটিক্স ও ম্যাগনেটোস্ট্যাটিক্স বোঝা অসম্ভব। তো ইলেকট্রোম্যাগনেটিক্সে ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্স গুলো সেগুলোকে বুঝতে হলে, যখন যেহেতু আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সকে বুঝতে হবে, সুতরাং আমাদের সেটাকে বোঝার জন্য প্রথম জিনিস দরকার, যেটা সেটা হচ্ছে চার্জ। চার্জ কি? চার্জ হচ্ছে, চার্জ ইজ এ প্রপার্টি, চার্জ ইজ এ প্রপার্টি অফ ম্যাটার। একটা ধর্ম, প্রপার্টি অফ ম্যাটার, বস্তুর এমন একটা ধর্ম যা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন অংশ নেয়, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন ঘটায় এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনে অংশ নেয়। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনটা কি জিনিস? ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ডের সাথে ওরা কোনো রকম ভাবে ইন্টারঅ্যাক্ট করে। ফিল্ড, এই দুটোর সাথে ওরা ইন্টারঅ্যাক্ট করে। চার্জ, পার্টিকুলারলি চার্জ, এটা এমন একটা ধর্ম বস্তু। তো আমরা এই প্রপার্টি গুলো দেখি, তাহলে আরো ধারণা কিছু পরিষ্কার হতে থাকবে। প্রথম বলা হচ্ছে এটা টোটাল চার্জ অফ অ্যান আইসোলেটেড সিস্টেম ইজ কনজার্ভড।
এবার প্রথম কথা হচ্ছে আইসোলেটেড বলতে কি বুঝবো? আইসোলেটেড বলতে আমরা বুঝবো ধরে নাও এরকম একটা বক্স আছে, এমন একটা বক্স যার ভিতরে কেউ ঢুকতে পারবে না, যার ভিতর থেকেও বাইরেও আসতে পারবে না। এরকম একটা সিস্টেম যদি হয় তাহলে তার ভিতরে যত চার্জ আছে সেগুলো কিন্তু কনজার্ভড হবে। ধরে নাও প্রাথমিক অবস্থায় এখানে 10টা পার্টিকেল ছিল, প্রত্যেকের 1 ইউনিট করে চার্জ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে প্রত্যেকের যদি 1 ইউনিট করে চার্জ থাকে তাহলে এখানে 10 ইউনিট চার্জ আছে। 10 ইউনিট চার্জ প্রাথমিক অবস্থায় আছে। এইবার বেশ কিছু সময় পর কিছু এক্সপেরিমেন্ট হয়ে গেল। দেখা গেল এখানে আ ১০০টা চার্জ আছে। ১০০টা পার্টিকেল আছে। ১০০টা পার্টিকেল আছে। কিন্তু তুমি যদি মাপতে যাও যে চার্জ কত আছে, তুমি যেটা পাবে সেটা হচ্ছে 10 ইউনিটই পাবে। হতে পারে এই ১০০টা পার্টিকেলের মধ্যে এই চার্জগুলো ডিভাইড হয়ে গেছে। হতেই পারে। এমন হতে পারে কিছু পার্টিকেলের চার্জ আছে, কিছু নেই। কিন্তু তুমি কখনোই 10 ইউনিটের কম বা বেশি চার্জ পাবে না, যদি সেটা আইসোলেটেড সিস্টেম হয়। ২ নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে চার্জ ইজ এ স্কেলার কোয়ান্টিটি। এটা একটা স্কেলার। যেহেতু এটা স্কেলার সুতরাং এটাকে যোগ বা বিয়োগ সহজেই করা যেতে পারে। অর্থাৎ একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা এবার আমার আইসোলেটেড সিস্টেম বাইরে বেরোয় যাবে। ধরে নাও এবার আমার কোনো একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে 10 ইউনিট চার্জ আছে। এখন আমি 2 ইউনিট চার্জ যদি এর মধ্যে প্রবেশ করাই, এটা আর আইসোলেটেড নেই কিন্তু। তাহলে এবার মোট চার্জ হয়ে গেল 12 ইউনিট। সেটা কেন হলো? কারণ এটা স্কেলার এবং সেটা পরিষ্কারভাবে অ্যাডিটিভ, মানে যোগ করা যায়। আরেকটা পয়েন্ট যেটা সেটা হচ্ছে চার্জ ইজ রিলেটিভিস্টিক ইনভ্যারিয়েন্ট। রিলেটিভিস্টিক ইনভ্যারিয়েন্ট বলতে কি বুঝো? প্রথমত ইনভ্যারিয়েন্ট, তারপর আবার রিলেটিভিস্টিক। শুনে কেমন কেমন লাগে? ইনভ্যারিয়েন্ট মানে যা ভ্যারি করে না, অর্থাৎ মোর অর লেস কনস্ট্যান্ট বলে তুমি ভাবতে পারো। মোর অর লেস কনস্ট্যান্ট। কার রেসপেক্টে? রিলেটিভিস্টিক। রিলেটিভিস্টিকটা কি জিনিস? রিলেটিভিস্টিক বলতে এটাই বোঝায় যে বেগের সাথে পরিবর্তন। কোনো সিস্টেমের মধ্যে বা কোনো বস্তুর যে সমস্ত ধর্ম বা প্রপার্টিজ আছে সেগুলো বেগের সাথে যদি পরিবর্তন না করে তাহলে তাকে আমরা বলবো রিলেটিভিস্টিক ইনভ্যারিয়েন্ট। চার্জ হচ্ছে এরকমই একটা ইনভ্যারিয়েন্ট যা গতিবেগের সাথে বস্তুর যে যেমন গতিবেগেই যাক না কেন তার উপর নির্ভর করে না। অর্থাৎ স্থির অবস্থায় কোনো একটা বস্তু আছে এবং তার চার্জ ধরে নাও 1 ইউনিট। এবার এটাকে আমি প্রচন্ড বেগে ছুড়ে দিলাম। এখন ধরে নাও এটাকে হচ্ছে নিয়ার অ্যাবাউট লাইট স্পিড গেল, 2 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। তাহলেও যদি আমি মাপি বস্তুটার অনেক কিছু ধর্মের প্রপার্টিজ চেঞ্জ করবে। বস্তুর ভর ইত্যাদিতে অনেক কিছু চেঞ্জ করে। এটা রিলেটিভিটির একটা অংশ। কিন্তু সেখানেও কিন্তু তুমি যদি চার্জ মাপো তার চার্জ কিন্তু 1 ইউনিটই থেকে যাবে। অর্থাৎ রিলেটিভিস্টিক হিসেবেও এর কোনো চার্জের কোনো বদল হবে না, অর্থাৎ ইনভ্যারিয়েন্ট। ৪ নম্বর একটা খুব মজার বিষয় সেটা হচ্ছে মাস ইজ ক্যারিয়ার অফ চার্জ। বস্তু থাকলে তবেই তার চার্জ থাকবে। সুতরাং মাস হচ্ছে বস্তু একদম প্রাথমিক ধর্ম। তো বস্তু যে ভর সেটা হচ্ছে চার্জকে ক্যারি করতে পারে। অর্থাৎ বস্তু যদি m ভর হয়, মেবি আমি একে চার্জ দিতে পারি বা এর চার্জ আছে। কিন্তু শুধু চার্জ এক্সিস্ট করে না। বাট রিভার্স ইজ নট ট্রু। চার্জ ক্যান নট এক্সিস্ট উইদাউট মাস। চার্জ কিন্তু মাস ছাড়া থাকতে পারবে না। কিন্তু এমন হতেই পারে যে কোনো একটা বস্তু আছে যার চার্জ নেই। হতেই পারে। এটা সম্ভব। কিন্তু চার্জ কিন্তু বস্তু ছাড়া থাকতে পারবে না। আমরা ৫ নম্বরে যাই এবার। ৫ নম্বরে যেটা বলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং প্রবলেম সলভ করতে কাজে লাগে। সেটা হচ্ছে চার্জ ইজ কোয়ান্টাইজড। চার্জ কোয়ান্টাইজড বলতে আমরা কি বুঝবো? এখন আমরা এক্সপেরিমেন্ট করে দেখেছি, বা আমি করিনি, অবশ্যই বিজ্ঞানীরা করেছেন। করে যেটা পেয়েছেন সেটা হচ্ছে চার্জের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনস ইলেকট্রনস চার্জ। এখন বিজ্ঞানীরা এখান থেকে একটা জায়গায় খুব পরিষ্কারভাবে এলেন, সেটা হচ্ছে যখনই কোনো বস্তুতে চার্জের আদান-প্রদান হচ্ছে তখন ইলেকট্রনরা যাচ্ছে বা আসছে। তাহলে কোনো বস্তুর মধ্যে যে যত পরিমাণ চার্জ আছে
সেটা অবশ্যই ইলেকট্রনের সংখ্যার উপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? না, ধরো কোনো একটা বস্তু আছে, সেই বস্তুকে আমি চার্জ দিই প্রথমে। কিউ পরিমাণ চার্জ দিচ্ছি। কিউ পরিমাণ চার্জ দিতে কি করতে হবে? একটা একটা করে ইলেকট্রন পাঠাতে হবে। ইলেকট্রন পাঠিয়ে কিউ আসবে। তাহলে এই যে কিউটা, সেটা অবশ্যই কিছু সংখ্যক ইলেকট্রনের সমাহার, যে চার্জটা আমি দিলাম, কিছু সংখ্যক অর্থাৎ এন সংখ্যক, এবং এই ইলেকট্রনের চার্জ। এন হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, অর্থাৎ 1 2 3 4 6 8 10 ইত্যাদি। এন হচ্ছে ইন্টিজার। এই যে ব্যাপারটা, অর্থাৎ চার্জের ক্ষুদ্রতম একটা অংশের কথা আমরা পাচ্ছি, এই বিষয়টাকে বলা হচ্ছে কোয়ান্টাইজেশন। চার্জ এমন হতে পারে না যে হাফ ইলেকট্রন, না, অবশ্যই ইন্টিজার অর্ডারে করতে হবে। এটা প্রবলেম সলভ করতে লাগবে। 6 যেটা, সেটা হচ্ছে সকলেই এটা জানে, ছোটবেলা থেকে জেনে আসছো, তবুও একটুখানি নোট করে দিতে হয় যে চার্জ দুরকম হয়, পজিটিভ এবং নেগেটিভ। দুরকম চার্জ আমরা পেয়ে থাকি নেচারে, একটা পজিটিভ এবং অপরটা নেগেটিভ। এখন এত কিছু তো হলো, চার্জ তো একটা রাশি, তাই না? চার্জ কি রাশি, তাই না? যা মাপা যায়, তাই রাশি। আমরা পড়েছিলাম পদার্থের যে ধর্ম মাপা যায় সেটা হচ্ছে রাশি। তো সেই যে রাশিটা, সেই রাশিটার কিছু ইউনিট থাকবে। ইউনিটগুলো আমরা দেখি এবার। আমি এখানে লিখে রেখেছি আগে থেকে, তুমি দেখে নিতেই পারো। তো যার যে এসআই ইউনিটটা হচ্ছে কুলম। কুলম একটা নতুন ইউনিট, কিন্তু কুলম বলে কোনো ইউনিট কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল ইউনিটস এর মধ্যে নেই। এখন ফান্ডামেন্টাল ইউনিটস আছে হচ্ছে অ্যাম্পিয়ার। সুতরাং কুলমকে আমরা অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড এইভাবে লিখতে পারি। তাহলে কুলম কিন্তু একটি লব্ধ রাশি। লব্ধ রাশি অর্থাৎ চার্জ একটি লব্ধ রাশি। অ্যাম্পিয়ার হচ্ছে মূল, ফান্ডামেন্টাল। সেকেন্ড বা সময়ের, সেটা ফান্ডামেন্টাল। তাহলে কুলম বা চার্জের যদি আমরা ডাইমেনশন লিখি, সেটা কত হচ্ছে? মানে অ্যাম্পিয়ার এবং টি, টাইম, তাই না? এবার সিজিএস ইউনিটটা দেখি। সিজিএস ইউনিটটা বলা হচ্ছে স্ট্যাট কুলম। সিজিএস ইউনিট হচ্ছে স্ট্যাট কুলম। ওকে, এখন এখানে একটা এক্সপেরিমেন্ট আমি ছবি এঁকে রেখেছি, যেখানে গ্লাস রডকে আমি সিল্ক দিয়ে রাব করে দেবো, এবং এবনাইটকে আমি রাব করবো ফার দিয়ে। ফার মানে হচ্ছে পশম, বিভিন্ন প্রাণীর যে লোম থাকে সেটাকে বলতে পারো ফার। তো আমি ব্লু কালারটা দিয়েছি এবনাইটের জন্য, হোয়াইট দিয়েছি গ্লাসের জন্য। এখন কি হবে? এখন যখন আমি গ্লাস রডকে রাব করেছি, তো এর মধ্যে কিছু একটা চার্জ আসবে। কি পরিমাণ চার্জ আসবে, কি আসবে জানি না। ধরে নিচ্ছি এখানে একটা প্লাস চার্জ আসছে, প্লাস 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 প্লাস। তো গ্লাস এবং সিল্ক একই জিনিস, সুতরাং দুটো গ্লাস এবং দুটো সিল্ক, তাহলে গ্লাস রড, সুতরাং এখানে একটা প্লাস প্লাস চলে আসবে, তাই না? রাব করার ফলে এটাও পজিটিভ আধান হয়ে যাবে। যদি এটা পজিটিভ আধান হয়, এটা অবশ্যই পজিটিভ আধান হয়ে যাবে। দেখা যায় যে দুটো গ্লাস রডকে এরকম রাব করে কাছাকাছি যদি আনা হয়, তারা পরস্পরকে বিপরীত দিকে ঠেলতে থাকে, মানে রিপালশন হয়, বিকর্ষণ। নেক্সট, এবার আমরা কি করলাম? গ্লাস রড এবং এবনাইট দুটোকে রাব করেছি। গ্লাস রডের গ্লাস রডের ক্ষেত্রে কি হবে? প্লাস 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 প্লাস। এবং দেখা গেছে যে এবনাইটের ক্ষেত্রে অন্য কিছু হবে, মাইনাস। সরি, কালারটা একটুখানি বেশি হালকা হয়ে যাচ্ছে। মাইনাস 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 ইত্যাদি। এবং এরা কি করছে? পরস্পরের দিকে আসছে, অর্থাৎ অ্যাট্রাক্ট করছে। আবার একটা জিনিস দেখি, সেটা হচ্ছে দুটো এবনাইটকে নেওয়া হয়েছে। এবনাইট যেটাকে ফার দিয়ে রাব করা হয়েছিল, এদের মধ্যে সব মাইনাস আছে। আবার আমি কালার ব্যবহার করছি, দেখেছো? তো মাইনাস 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 মাইনাস, এবং এরও তাই মাইনাস। ফলত
এরা কি করবে, পরস্পরকে ঠেলে দেবে বিপরীত দিকে, অর্থাৎ রিপালশন হবে। তো এই এক্সপেরিমেন্টটা যখন করা হয়েছিল, করে একটা আইডিয়া পাওয়া গেছিল। কি আইডিয়া? একটা ইনফরমেশন পাওয়া গেছিল, অবশ্যই ইনফরমেশন। সেটা কি? সেম টাইপ অফ চার্জ, সেম টাইপ অফ চার্জ কি করবে? দেখো, গ্লাস রড সেম টাইপ, এবোনাইট সেম টাইপ। কি করেছে এটা? এটা যেটা করেছে এটা হচ্ছে রিপালশন। রিপালশন। আর যারা সেম টাইপ নয়, যারা ডিফারেন্ট টাইপটা কি করবে সেটা বলো তো দেখি এবার। ছবি থেকে বলতে পারছো? ডিফারেন্ট টাইপ, ডিফারেন্ট টাইপ অফ চার্জ কি করবে? অ্যাট্রাক্ট করবে, মানে অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন। এটা কিন্তু এখন মনে হবে, এই সময় দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে এটা খুব একটা সিলি ম্যাটার, কি কোনো ব্যাপার হলো। কিন্তু যে সময় ইলেকট্রিসিটির প্রথম এক্সপেরিমেন্ট গুলো চলছিল, মানুষ বোঝা শুরু করেছিল, সে সময় এটা কিন্তু বিরাট বড় একটা স্টেপ ছিল। এইটুকু বোঝাই যে সেম টাইপ অফ চার্জরা রিপালশন করে এবং ডিফারেন্ট টাইপ অফ চার্জ অ্যাট্রাকশন করে। এটা একটা বড় লিপ ছিল, জাম্প ছিল, যে চার্জকে আমরা এইভাবে ভাবতে পারি, বুঝতে পারি। সুতরাং এখন এটা সাধারণ মনে হলো, তখন কিন্তু সাধারণ ছিল না। তো এবার আমরা আলোচনা করছি ওয়ার্ক ফাংশন নিয়ে। ওয়ার্ক ফাংশন ব্যাপারটা কি? ধরো আমি এরকম একটা মেটাল সারফেস আঁকছি, একটা মেটালের টুকরো আঁকছি, যার মধ্যে কি আছে? অবশ্যই অনজস্র ইলেকট্রনস রয়েছে, পজিটিভ চার্জটাও রয়েছে, কারণ বেসিক্যালি যে কোনো মেটেরিয়াল কি হয়? নিউট্রাল হয়। তো এখন আমি কি করলাম, কিছু ওয়ার্ক ডান করব। কিছু ওয়ার্ক ডান করবো কেন? না, এই ইলেকট্রনকে বাইরে বের করার জন্য। নাহলে তো সেটা বেরোবে না। কিছু পরিমাণ তো কাজ তো করতে হবে, তো বাউন্ড হয়ে আছে ভিতরে। এখন এই যে ওয়ার্ক ডান করছি আমরা, ওয়ার্ক ডান, যে ওয়ার্ক কোড ডান আর কি, সেই ওয়ার্কটা কি হচ্ছে? না, ইলেকট্রনটাকে বাইরে বের করে আনছে। তো যে কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে যে পরিমাণ ওয়ার্ক করতে হয় একটা ইলেকট্রনকে বাইরে বের করতে, সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। এটা নিয়ে ডিটেলস মডার্ন ফিজিক্স আলোচনা হবে আবার। কিন্তু এই ওয়ার্ক ডানের সাথে চার্জিং একটা খুব সুন্দর, বা এই যে রাব করছি আমরা কোনো কিছুকে, এর একটা সুন্দর একটা এফেক্ট আছে। কিরকম? ধরে নাও তুমি এরকম একটা বস্তু নিচ্ছ, দুটো বস্তু আলাদা নিই, হ্যাঁ, দুটো কালারে নিই, তাহলে বুঝতে সুবিধা হয়তো বা। এরকম দুটো বস্তু আছে। এখন দুটো বস্তুকে তুমি কি করবে? রাব করবে, এ এবং বি। দুটো আলাদা বস্তু, ভিন্ন বস্তু। এর ওয়ার্ক ফাংশন W1 এবং এর ওয়ার্ক ফাংশন W2। রাব করলে কি হবে? আমরা দেখেছি রাব করলে যেটা হয়, যে দুটো ভিন্ন চার্জ হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে চার্জ এখানে যেতে পারে, বা এখান থেকে চার্জ এখানে আসতে পারে। কিভাবে হবে? এবার W1 অর্থাৎ ওয়ার্ক ফাংশন অফ এ যদি ছোট হয় W2 থেকে, তার মানে কি? তার মানে হলো অল্প কাজে এখান থেকে ইলেকট্রনদের বার করা যাবে। এখানে কিন্তু সেটা করা যাবে না। এবার আমি কি করেছি, যে কন্ট্যাক্টে নিয়ে আসতে হবে। আমি তো এদের একটা কন্ট্যাক্টে নিয়ে আসবো নাকি? কন্ট্যাক্টে এনে যখন রাব করছি, তখন খুব দ্রুত এখান থেকে ইলেকট্রনরা আলাদা হতে পারবে। কন্ট্যাক্ট আছে কিন্তু, হ্যাঁ? তো যেই মুহূর্তে আমি এদেরকে কন্ট্যাক্টে এনেছি, এটা এবং এটা, এই ইলেকট্রনগুলো কি করবে? এর মধ্যে চলে যাবে। এর মধ্যে চলে যাওয়ার ফলে যেটা হবে, সেটা হচ্ছে এখানে পড়ে থাকবে কি? পজিটিভ। আর এখানে পড়ে থাকবে নেগেটিভ। কারণ ইলেকট্রনরা বেশি হয়েছে, এখানে এক্সেস হয়ে যাচ্ছে। আর এখানে ইলেকট্রন কম হয়ে যাচ্ছে, তাই এখানে পজিটিভ। তো এইভাবে যেটা হয়, যে ওয়ার্ক ফাংশনের কারণে, ওয়ার্ক ফাংশন বলতে পারো কজ, যে ওয়ার্ক ফাংশন আমাদের কজ, যে কোনটা পজিটিভ হবে এবং কোনটা নেগেটিভ, এটা বোঝার জন্য একটা উদাহরণ হচ্ছে আমাদের গ্লাস এবং যে একটা গ্লাস রড এবং আমরা যেটা বলছিলাম সিল্ক, এই দুটো পরস্পরকে রাব করলে এটা পজিটিভ হয়ে যাচ্ছে, এবং খুব স্বাভাবিকভাবে এটাকে নেগেটিভ হতে হবে। কারণ একটা পজিটিভ হয়ে যাওয়া মানে এক্সেস নেগেটিভ ইলেকট্রন গুলো যাবে কোথায়? কোথাও তো একটা যেতে হবে, তো নষ্ট হয়ে যেতে পারে না। সেই যাচ্ছে হচ্ছে এখানে। এখান থেকে একটা জিনিস খুব মজার বিষয় পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এর ওয়ার্ক ফাংশন, তা গ্লাসের ওয়ার্ক ফাংশন সিল্কের তুলনায় কম না বেশি? সিল্কের তুলনায় কম। ওয়ার্ক ফাংশন
গ্লাস, গ্লাসের ওয়ার্ক ফাংশন কম সিল্কের তুলনায়, সিল্ক এর তুলনায়। তাহলে এখান থেকে কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে যখন যেটা পজিটিভ হয়ে যাচ্ছে রাব করার ফলে সেটা ওয়ার্ক ফাংশন কম। বুঝা গেল? যেটা পজিটিভ হচ্ছে সেটার ওয়ার্ক ফাংশন কম, যেটা নেগেটিভ হচ্ছে তার ওয়ার্ক ফাংশন বেশি। ক্লিয়ার? গুড। এবার আমরা দেখব মেথড অফ চার্জিং। মেথড অফ চার্জিং বলতে আমরা বুঝি যে কোনো বস্তুকে আমরা চার্জ কিভাবে করতে পারি। ৩ রকম ভাবে লিখে রেখেছি দেখো। ফার্স্ট, চার্জিং বাই ফ্রিকশন, চার্জিং বাই কন্ডাকশন এবং চার্জিং বাই ইন্ডাকশন। ৩ রকম চিন্তা ভাবনা করা যেতে পারে। তো এখানে ধরো এটা গ্লাস রড এবং এটা সিল্ক। তো গ্লাস রড এবং সিল্ক যখন আমার রয়েছে, আমি কি করলাম, এটাকে ধরে ঘষে দিচ্ছি। আচ্ছা, ঘষে দিলে কি হবে? ঘষে দিলে আমি ইমিডিয়েটলি দেখব যে এখানে পজিটিভ আধানরা চলে এসেছে এবং এখানে নেগেটিভ আধান চলে এসেছে। তাহলে কি করলাম আমি? যে গ্লাস রড প্রথমে কোনো চার্জ ছিল না, রাব করার ফলে চার্জিং বাই ফ্রিকশন, ঘর্ষণের ফলে বা রাব করার ফলে এর মধ্যে চার্জ জেনারেট করলো। একই কথা সিল্কের ক্ষেত্রে প্রযোজ্য, যে সিল্কের প্রথমে কোনো চার্জ ছিল না, যে আমি ফ্রিকশন বা রাব করলাম তৎক্ষণাৎ কি হলো, এদের মধ্যে একটা চার্জ এসে জমে গেল। এটা হচ্ছে চার্জিং বাই ফ্রিকশন। সেকেন্ড যে আইডিয়া সেটা হচ্ছে চার্জিং বাই কন্ডাকশন। ধরে নাও যে এটার কোনো চার্জ নেই, এটার প্রাথমিক অবস্থায় জিরো চার্জে আছে, জিরো। এটার মধ্যে কিছু চার্জ আছে, আমি এটাকে ধরে নিচ্ছি একটু নেগেটিভ চার্জে আছে, নেগেটিভ চার্জ মানে এক্সেস ইলেকট্রন আছে। এখন আমরা করলাম কি, যে একটা ওয়্যার নিলাম, একটা কপার ওয়্যার নিয়ে আমি এটাকে কানেক্ট করে দিলাম। হ্যাঁ, তুমি কপার ওয়্যার ছাড়া এটাকে জাস্ট সরাসরি গিয়ে টাচ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই এক্সেস ইলেকট্রনরা কি করবে, এই কপার ওয়্যারের মধ্যে দিয়ে গিয়ে এখানে চলে আসবে, এখানে নেগেটিভ করে দেবে। কি করে দেবে? নেগেটিভ। কতটা করবে? পুরোটা নিশ্চয়ই করবে না, ততক্ষণ অবধি চার্জিংটা হবে যতক্ষণ না দুজনের চার্জ সমান না হয়ে যায়। ধরে নাও দুটো সেম বল, ডাইমেনশন সেম, ভর সেম, একই মেটালের তৈরি এবং এখানে প্রথমে 10 ইউনিট চার্জ ছিল। তাহলে 10 ইউনিট চার্জ এখানে কিছু ছিল না। তাহলে কিছু পরিমাণ চার্জ এখানে যাওয়ার পর এমন একটা পরিস্থিতি তৈরি হবে যখন দুটোরই সমান চার্জ চলে আসবে। সেটা কি হতে পারে? 5 ইউনিট এবং এটারও 5 ইউনিট। এইভাবেও আমরা কিন্তু কোনো একটা নিস্তড়িত বস্তু মানে নিউট্রাল বস্তুকে চার্জিং করতে পারি। অর্থাৎ জাস্ট একটা তার দিয়ে আমি কানেক্ট করে দিয়েছি। এভাবে চার্জিং বাই কন্ডাকশনও সম্ভব। থার্ড, এবং এটা বেশ মজার বিষয় আছে এখানে, সেটা হচ্ছে যে ইন্ডাকশন বিষয়টা কিরকম দাঁড়াচ্ছে। ধরো এটা নেগেটিভ চার্জ যুক্ত একটা স্ফিয়ার, এর পাশে কেউ আছে, পাশে যিনি আছেন তার কিন্তু কোনো চার্জ নেই। তো কি হবে এবার? এই যে নেগেটিভ চার্জ হয়ে আছে এবং কাছাকাছি এসছে যখন, তখন এর ভিতরে তো মানে অজস্র নেগেটিভ পজিটিভ ভর্তি হয়ে আছে এবং অজস্র নেগেটিভ পজিটিভ ভর্তি হয়ে এবং এর কোনো চার্জ নেই। তো ঘটনাটা কি দাঁড়াচ্ছে তাহলে? যে এই নেগেটিভ যারা আছে তারা কি করবে, নেগেটিভ গুলোকে ঠেলে দেবে, ঠেলে দিচ্ছে, একদিকে সরিয়ে দিচ্ছে। আর পজিটিভ গুলো কি হবে? স্বাভাবিক ব্যাপার, নেগেটিভ গুলো যখন একদিকে চলে যাবে পজিটিভ গুলো এক পাশে চলে আসছে, ওরা আলাদা হয়ে যাচ্ছে, তাই না? এখন তুমি করলে কি, এখানে একটা তার বার করে দিলে, বার করে এটাকে আর্থিং করে দিলে গ্রাউন্ডের সাথে। তাহলে এই নেগেটিভ ইলেকট্রন গুলো কি করবে? এই বরাবর ফ্লো করে চলে যাবে। আলটিমেটলি কি দাঁড়া যাবে, দেখা যাবে যে এই যে নেগেটিভ গুলো ছিল এই নেগেটিভ গুলো কি হবে? থাকবে না, তাই না? নেগেটিভ গুলো চলে গেছে ভিতরে। তাহলে আলটিমেটলি আমার পড়ে থাকলো কি? এবার আমি কিন্তু এটা অবশ্যই এটাকে খুলে নেব, এটাকে আমার খুলে নিতে হবে। হ্যাঁ, তাহলে এবার কি দাঁড়াবে? দেখো আলটিমেটলি তাহলে এটা নেগেটিভ ছিল কিন্তু এখানে পজিটিভ চার্জ তৈরি হয়ে গেল। আমি ছুঁইনি, আমি রাব করিনি, আমি ফ্রিকশন ইউজ করিনি, কিন্তু শুধুমাত্র কাছাকাছি আসার জন্য, একই নেগেটিভের কাছাকাছি আসার জন্য এখানে কিছু পজিটিভ চার্জ জেনারেট করে দেয়। অ্যাকচুয়ালি বিষয়টা কি হয় আমরা একটুখানি দেখে নিতে পারি। সেটা হচ্ছে ধরো একটা অ্যাটম কেমন হয়, মাঝে থেকে প্লাস আর
বাইরে থেকে ইলেকট্রন, তাই নেগেটিভ ইলেকট্রন। এখন আমি বাইরে কিছু নেগেটিভ চার্জ নিয়ে আসলাম, একটু পাওয়ারফুল অবশ্যই। নিয়ে আসলে কি হবে, এই যে ইলেকট্রনরা আছে, এই ইলেকট্রনরা কি এর কাছে আসতে চাইবে? মোটেও আসতে চাইবে না। ফলে এই ইলেকট্রনটা কি করবে, দূরে সরে যাবে এবং অরবিটটা কিছু চেঞ্জ আসবে। কিরকম চেঞ্জ আসবে, অরবিটটা হয়ে যাবে হচ্ছে এই ধরনের। ইলেকট্রনটা চেষ্টা করবে এরকম জায়গায় থাকা, যেহেতু নিউক্লিয়াস অত্যন্ত ভারী, সরবে না। তো এবার আমি কি করলাম না, এই ইলেকট্রনটাকে যদি সরিয়ে দিতে পারি, তাহলে পড়ে থাকবে কি পজিটিভ একাই, যেটা আমার এখানে হয়েছে, পজিটিভ একা পড়ে থাকবে। সরিয়ে দিলাম কি করে, না এই আর্থিং এর মাধ্যমে। বলতে বক্তব্য হচ্ছে এরকম, তুমি একইভাবে পজিটিভ চার্জ নিয়ে আলোচনা করতে পারো, দেখবে এখানে নেগেটিভ চার্জ জেনারেট করছে। লজিক্যালি ভেবে দেখো এটা সম্ভব কিনা, যদি না হয় কমেন্ট করো, আমি ওটা অবশ্যই একবার না হয় তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার আমরা শেষ করবো হচ্ছে একটা প্রবলেম দিয়ে। প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ। তোমরা প্রবলেমটা ভিডিও পজ করে তোমরা করে নিতে পারো, দেখো ট্রাই করো। আমি করছি, কি বলছে দেখো ভালো করে। এ গ্লাস রড ইজ রাবড উইথ এ সিল্ক ক্লথ। আমি সবসময় যেটা প্রেফার করি কোনো প্রবলেম করার সময় ছবি এঁকে নিই। ছবি এঁকে নিলে ভিজুয়ালাইজেশনের সুবিধা হয় এবং ভিজুয়ালাইজ করতে পারলে তুমি কি করতে যাচ্ছ তোমার কাছে পরিষ্কার। তো এই গ্লাস রডের সাথে এই সিল্কটাকে রাব করা হয়েছে। তো রাব করার ফলে দেখা গেল যে গ্লাস রডে কিছু চার্জ এসছে। কি পরিমাণ চার্জ, 38.4 ইন্টু 10⁻⁻19 কুলম। চিহ্ন কি আছে, কিছু নেই, মানে পজিটিভ। তাহলে গ্লাস রডটা কি হয়েছে, পজিটিভ হয়েছে। গুড। হু গেইনড ইলেকট্রন, প্রথম কথা, যেহেতু এটা পজিটিভ হয়েছে, সুতরাং ইলেকট্রনরা কি হয়েছে, ইলেকট্রনরা এখান থেকে এখানে এসেছে, তাই না? ভেবে দেখো, ইলেকট্রনরা চলে গেছে বলেই তো গ্লাস পজিটিভ হয়েছে। সুতরাং হু গেইনড ইলেকট্রন, সিল্ক। প্রথম কথা হচ্ছে সিল্ক গেইনড, সিল্ক গেইনড ইলেকট্রনস, ইলেকট্রনস। ওকে, ডান। এবার বলছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইলেকট্রনস গেইনড। এবার যেটা বলছি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কতগুলো ইলেকট্রন পেয়েছে, কতগুলো। ক্যান ইউ ক্যালকুলেট? অবশ্যই ক্যালকুলেট করতে পারবো, কোনো ব্যাপারই না। কিভাবে, আমাদের কোয়ান্টাইজেশনের সেই কথাটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে চার্জ, এটা হচ্ছে কিউ পরিমাণ, তাই না? এখান থেকে যে কটা ইলেকট্রন যাবে সে কটা চার্জ এখানে আসবে, মানে পজিটিভ চার্জ সে কটা এখানে বাড়বে। একটা ইলেকট্রন গেলে একটা ইলেকট্রনিক চার্জ এখানে থাকবে, দুটো হলে দুটো, তিনটে হলে তিনটে পজিটিভ অবশ্যই। তো এই যে পরিমাণ চার্জ, সেটা অবশ্যই ইলেকট্রনিক চার্জের সাথে সম্পর্কিত। কিভাবে না, কিউ সমান সমান 10 ইন্টু ইলেকট্রনিক চার্জ। এখন ইলেকট্রনিক চার্জ তোমার দেওয়া আছে, দেখেছো, 1.6 ইন্টু সামথিং। তাহলে নাম্বার অফ ইলেকট্রন কি দাঁড়াবে, কিউ বাই ই। কিউ কত, কিউ হচ্ছে আমার এটা 38.4 ইন্টু 10⁻⁻9 কুলম বাই কত, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এবার দেখি কত হয়, 16 2 3 32 64 24, ভাগ করে দেখ 24টা। তারপরে 24খানা ইলেকট্রন গ্লাস থেকে সিল্কে গেছে। দ্যাটস গুড। এইবার বলছে হু গেইনড মাস এট দ্য ক্যালকুলেট হাউ মাচ, কতটা গেছে। কে মাস পেয়েছে, যে ইলেকট্রন পেয়েছে সেই মাস পাবে, তাই না? এটা তো বলার কিছু নেই নাকি, যে মাস পেয়েছে, কে মাস পেয়েছে, সিল্ক পেয়েছে। তাহলে সিল্ক গেইনড ইলেকট্রনস, সিল্ক গেইনড কি মাস। সিল্কই সব পাচ্ছে, কতটা পরিমাণ পাচ্ছে, 24টা ইলেকট্রনের ভর পাচ্ছে, একটা ইলেকট্রনের ভর দেওয়া আছে এটা। তাহলে 24টার ভর কত, 24 গুণ 9 ইন্টু 10⁻⁻31 কিলোগ্রাম। 24টা ইলেকট্রন ভর যা হবে, 6 18 3 21 216 ইন্টু 10⁻⁻31 কিলোগ্রাম। ওকে,
এটা হচ্ছে যে পরিমাণ মাস আমাদের ট্রান্সফার হয়েছে। এখান থেকে সেই পুরোনো কথাটাই আবার বলতে হয় যে চার্জ যখনই ট্রান্সফার হচ্ছে মাসও ট্রান্সফার হচ্ছে। যখনই চার্জ ট্রান্সফার হচ্ছে, আধান ট্রান্সফার হচ্ছে, তখনই কিন্তু মাসও ট্রান্সফার হচ্ছে। এবার তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই চ্যাপ্টারে কিছুটা যে বই আছে প্রচুর তোমাদের কাছে, অজস্র, পড়ে ফেলতে হবে। ঠিক আছে? পড়ে ফেলো। নেক্সট ডেতে আমরা কুলম্বস ল নিয়ে একটু আলোচনা করবো। ততক্ষণ অবধি পড়াশোনা করো।